সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকে সম্পাদকীয়তে। আমি জাফর সাদিক। জুলাই অভ্যুত্থানের পর বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় বসেছিল অন্তর্বর্তী সরকার। তবে দিন গড়ানোর সাথে সাথে ভঙ্গুর আর্থসামাজিক বাস্তবতায় জনগণের প্রত্যাশার বিপরীতে প্রাপ্তির যোগফল যেন আর মিলছে না। তাই তো প্রবীণ অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলছেন, অন্তর্বর্তী সরকারের প্রতি আমরা যে সহানুভূতি ও ভালোবাসা নিয়েছিলাম সেখানে কোথায় যেন একটা মোহভঙ্গ হয়েছে। এখন এসে প্রশ্ন জাগছে, সরকার কি পথ হারিয়েছে? তিনি যখন এমন মন্তব্য করেছেন তখন দেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে চরম অস্থিরতা, ছাত্র সংসদ নির্বাচন নিয়েও চলছে উত্তেজনা। অন্যদিকে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের শক্ত ঘোষণার পরও কাটছে না অনিশ্চয়তা। আইন শৃঙ্খলা পরিস্থিতির সূচকেও খুব একটা উন্নতি নেই। প্রাসঙ্গিক নানা বিষয় নিয়ে আজকে সম্পাদকীয় মোহ কি কেটে গেছে? আর এসব নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক মওদুদ আলমগীর পাভেল, আহ্বায়ক বিএনপি মিডিয়া সেল, এবং সাইফুল হক, সাধারণ সম্পাদক, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বর, এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনার শুরুতেই জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা, সুষ্ঠু ভোটে সবার সহযোগিতা চান মির্জা ফখরুল। পিআর দাবিতে অনড় জামায়াত, সাজানো ভোট হলে মানবে না জনগণ। সুন্দর ভোটের প্রত্যয় সিইসির, দ্রুত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার আশা মার্কিন রাষ্ট্রদূতের। ফেব্রুয়ারিতে নির্বাচনে দৃঢ় প্রতিজ্ঞ সরকার, জানালেন আইন উপদেষ্টা। 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে বাধা নেই, হাইকোর্টের আদেশ, চেম্বার আদালত স্থগিত। মঙ্গলবার ফের শুনানি। ভোট বানচালের ষড়যন্ত্র রুখে দেওয়ার হুঁশিয়ারি প্রার্থীদের। হামলার জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বন্ধ ক্লাস পরীক্ষা, থমথমে ক্যাম্পাস। হল না ছাড়ার ঘোষণা কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের। রেললাইন অবরোধ করে বিক্ষোভ। এবং সূচনা ফাউন্ডেশনের নামে 450 কোটি টাকা আত্মসাতের অভিযোগ, পুতুলের বিরুদ্ধে দুদকের মামলা। অর্থ লোপাটে সহযোগী হিসেবে 34 জনের বিরুদ্ধে অনুসন্ধান। জনাব অধ্যাপক মওদুদ আলমগীর পাভেল এবং জনাব সাইফুল হক, আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের যে বিষয়টি আমরা দেখলাম যে মোহ কি কেটে গেছে, অর্থাৎ সরকারের প্রতি যে প্রবল প্রত্যাশা নিয়ে, যে প্রবল আকাঙ্ক্ষা নিয়ে জনগণ সমর্থন জানিয়ে যাচ্ছিল, এখন ধীরে ধীরে কি জনগণের মোহ ভঙ্গ হতে শুরু করেছে কিনা? কারণ যখন নাকি শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান অধ্যাপক দেবপ্রিয় ভট্টাচার্য, ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, তিনি নিজেই বলেন যে সরকারের প্রতি একটা মানুষের যে আকাঙ্ক্ষা ছিল, আশা ছিল, সেটি কেটে গেছে, মোহভঙ্গ হয়েছে, সরকার কি পথ হারিয়েছে কিনা এমন প্রশ্ন তুলছেন। একটু যদি আমাদেরকে, সাইফুল হক ভাই, আপনাকে দিয়ে শুরু করছি, যদি একটু বলতেন যে আসলেই কি জনগণের মোহ কেটে গেছে? আপনাকে ধন্যবাদ প্রিয়ভাজন পাভেল ভাই, এবং দর্শক শ্রোতা যারা আপনারা এই সম্পাদকীয় বিশেষ অনুষ্ঠান দেখছেন, আপনাদেরকেও শুভেচ্ছা জানাই। আমরা তো, যেটা আপনি বলছিলেন, আমরা তো সরকারকে বিপুলভাবে সমর্থন দিয়েছে এবং এই সরকার আমাদের ইতিহাসের সবচেয়ে বড় সমর্থন নিয়ে তারা সরকার গঠন করেছিলেন, যাদেরকে রাজনৈতিক দল, অভ্যুত্থানের অংশজন, ছাত্র, তরুণ, জনগণের সকল অংশ, আমরা বলতে পারেন প্রায় নিঃশর্ত এক কাট্টা সমর্থন জুগিয়ে আসছিলাম। কিন্তু একেবারেই প্রথম দিন থেকেই সরকার তার প্রতি বলতে পারেন অনেকটা প্রফেসর ইউনুস এক ধরনের বলতে পারেন যে ওই যে হ্যামিলনের বংশীবাদকের মতন আমরা ভেবেছিলাম যে তিনি যে মোহটা তিনি বিস্তার করছেন দুনিয়াব্যাপী, তার ক্ষুদ্র ঋণ বলি অথবা তার সোশ্যাল বিজনেসের বলি, তার কথা, তার শব্দে, বাক্যে পৃথিবীর নানা প্রান্তের কোটি কোটি মানুষ তারা মুগ্ধ। সত্যি সত্যি তিনি যখন দেশ পরিচালনার সুযোগটা পেলেন, তখন তো তাকে কেন্দ্র করে একটা মোহটা তৈরি হবে, এটাই খুবই স্বাভাবিক এটা। কিন্তু মোহের যে জাদুর কাঠি, সেই জাদুর কাঠিটা তিনি প্রথম দিনে তিনি হাত থেকে আসলে উনি কিন্তু ফেলে দিয়েছেন। জাদুর কাঠি ফেলে দিয়েছেন কথাটা কেন বললাম? আমরা সমর্থন দিয়েছি সকল রাজনৈতিক দল, সমাজের লক্ষ লক্ষ কোটি মানুষ, সকল অংশীজন। তিনি যখন প্রথমত নির্ভর করলেন কেবল ছাত্র তরুণদের উপরে,
এবং তাদেরকে তাদের নিয়োগকর্তা হিসেবে যখন আখ্যায়িত করলেন, তার মানে তিনি পরোক্ষভাবে অন্যদের ভূমিকাটাকে উপেক্ষা করা, যে গৌণ করা, তাকে কিছুটা পেছনে রাখা। কিন্তু এত কিছু করার পরও আমরা কিন্তু, যেহেতু এটা সরকারকে আমরা 5ই অগাস্টে যেদিন বঙ্গভবনের যে সভাতে আমার থাকার সুযোগ হয়েছে এবং আমি সেখানে অনেকগুলো প্রশ্নে সেখানে কথা বলেছি, যার প্রেক্ষিতে আমরা অন্তর্বর্তী সরকার গঠন হলো। এরপরে আমরা সরকারকে সমর্থন জুগিয়ে আসছি। সত্য, তারপরে হিমালয় প্রমাণ একটা প্রত্যাশা ছিল এবং অনেকেরই তো একটা মোহগ্রস্ততা ছিল। এটা কথাটা সত্য, এটা যে তিনি এবার তিনি বাংলাদেশের মানুষকেও তিনি এবার কিছুটা জাদু দেখাবেন। তো সেই জাদু অনেক সময় মানে জাদু নাকি এক ধরনের তো হলো পরাবাস্তবতা আর কি। তো সেই জাদুটা কিন্তু দেখলাম যে কয়েক মাসের মাথায় বললাম জাদুর কাঠি তিনি ফেলে দিয়েছেন। সেই জায়গাগুলো থেকে তিনি, আমার মনে হয়েছে যে আমাদের বিপুল সমর্থন, তাকে প্রজ্ঞা দূরদর্শিতার অভাবে তাকে তারা কিন্তু ঠিক মতন কাজে লাগাতে পারেননি। আর তিনি এক নির্দিষ্ট জায়গাতে তিনি নিজেকে গণ্ডিবদ্ধ করে ফেললেন এবং এর পরের যে যাত্রা, সরকারি বেশ কিছু গুরুত্বপূর্ণ সাফল্য কিন্তু নেই। আমি অবশ্যই মনে করি সরকার নিশ্চয়ই কিছু গুরুত্বপূর্ণ সাফল্য আছে। আমরা একটা বছর টিকে থাকাটাই এরকম একটা অভ্যুত্থান পরবর্তী সেখানে একটা জায়গা, ম্যাক্রো ইকোনমির ক্ষেত্রে কিছুটা স্ট্যাবিলিটি বলতে পারেন, ইকোনমির কিছুটা তার একটা শৃঙ্খলা, এক ধরনের ইন্টারনাল ডিসিপ্লিনটাকে এটাকে রিএস্টাবলিশ করা, নিশ্চয়ই ক্ষেত্রে সাফল্যটা আছে। এখানে অপরাধের বিচারের ব্যাপারে আইসিটি ট্রাইব্যুনাল গঠন, এটা আমি সাফল্য নিশ্চয় বলবো। বিচারটা ক্রমান্বয়ে দৃশ্যমান হচ্ছে। গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা জাতীয় ঐক্যমত কমিশন গঠন করা, এবং ইতিমধ্যে আমরা কিন্তু এখন প্রায় শেষ পর্যায়ে, আমরা অসংখ্য প্রশ্নে আমরা একমত হয়েছি। আমরা আশা করি আগামী 15ই সেপ্টেম্বরের মধ্যে 15ই সেপ্টেম্বর আশা করছি আমরা জাতীয় সমঝোতা সনদে স্বাক্ষর করতে পারবো। তো এটা করার মানে আমাদের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ, কোন অর্থে গুরুত্বপূর্ণ, এমন একটা সংস্কার যে কোনো দল কোনো ব্যক্তি চাইলেই তিনি তার ক্ষমতা যাওয়ার পরে তিনি তার একটা ব্যক্তিকেন্দ্রিক শাসন অথবা তিনি এই চেষ্টাটা করছে, কিন্তু রাজনৈতিক দলগুলো তো আসলেই শেষ করি। ফলে সেই জায়গা থেকে মনে করি এরপরে বাকি থাকে নির্বাচন। আমি মনে করি এরপরে নির্বাচনের মধ্য দিয়ে তিনি যদি বেরিয়ে যেতে পারেন আগামী ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে, নানা মোহ কেটে যাওয়ার পরও, নানা ব্যর্থতা দুর্বলতার পরেও নিশ্চয়ই তাকে সাধুবাদ জানাবো। কিন্তু গুরুত্বপূর্ণ যেটা আপনি বলছিলেন, মানুষের হতাশার জায়গাটা কোথায়, প্রত্যাশার পারতটা যেখানে নিয়ে গিয়েছিলেন সেই পারতটাকে ডাউনওয়ার্ড স্লোপার মতন অনেকখানি নিচে নেমে এসছে। বিশেষ করে মানুষের জানমালের নিরাপত্তাটা খুব একটা নিশ্চিত হয়নি। এই সময়কালও মানে নানা ধরনের বলতে পারেন যে হত্যা, অপহরণ, সন্ত্রাস, এগুলো আমরা দেখছি অব্যাহত আছে। শুধু এবছরই প্রায় 2000 খুন হয়েছে। 2000 খুন হয়েছে। আর বিশেষ করে এক ধরনের আধা নৈরাজ্যিক পরিস্থিতি সমাজে চলছে, এবং দুর্ভাগ্যজনকভাবে রাজনৈতিক দল জনগণের উপরে নির্ভর না করাতে যেটা হয়েছে, সরকারকে যেন পরোক্ষভাবে একটা মবের উপরে, মব সন্ত্রাসের উপরে সরকারকে যেন ভর করতে হয়েছে। এটা করতে যেয়ে তার বর্তমান এবং ভবিষ্যৎ অনেকখানি তারা কিন্তু জলাঞ্জলি তারা কিন্তু দিয়ে আসছেন। আমি ধরুন 1 মাস 2 মাসের পরপর কথাটা হয়তো আমি বলতে পারি, সরকার পুরোপুরি বসতে পারেনি, ল অ্যান্ড এনফোর্সিং এজেন্সি দায়িত্বে আসতে পারেনি। 6 মাস 8 মাস 8 মাস 10 মাস 1 বছর পার হওয়ার পরও যখন আমরা দেখি যে এখনো পর্যন্ত আপনি মবের নামে আপনি যা খুশি সেটা করা যাচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে যে সরকারের মধ্যে অনেকগুলো সরকার। তো আমি প্রফেসর ইউনূসকে অবশ্য বলেছি কদিন আগেও যে আমরা তো আপনার নেতৃত্বে মাত্র একটা সরকার দেখতে চাই। এতগুলো প্যারালেল ছোট ছোট দ্বীপের মতন সরকার যদি কাজ করে তাহলে কিন্তু সে সরকার কোনোভাবে কাজ করতে পারে না। তারপর আমি যেটা বলবো, মানুষ কিন্তু এখন সরকারকে সহ্য করছে কেন? একটা প্রত্যাশার জায়গা থেকে সহ্য করছে যে দলগুলো তারা কথা বলছেন, আমরা সমালোচনা করছি, কিন্তু আমরা আবার সরকারকে সমর্থন যোগাচ্ছি কোন অর্থে, সরকারকে রেখে আমরা একটা গণতান্ত্রিক উত্তরণ করতে চাই, সেই জায়গাগুলো সেটাও দেখতে হবে। একটু অধ্যাপক মওদুদ আলমগীর পাভেল, আপনার কাছে একটু জানতে চাইবো যে বিএনপি একটি বড় দল হিসেবে আজকে তার 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করছে, এবং আজকে আমরা দেখলাম যে কোনো র্যালি হয়নি কিংবা কোনো বড় সমাবেশ হয়নি, শুধুমাত্র প্রতিষ্ঠাতার সমাধিতে ফুল পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে এবং খাল পরিষ্কার করার কথা বলা হয়েছে। বিএনপি তার দলীয়ভাবে চেষ্টা করছে একটা গঠনতান্ত্রিক রাজনীতি করার জন্য।
বাট তৃণমূল পর্যায়ে বিএনপির যে অবস্থান, কিংবা ধরুন গতকালকেই চট্টগ্রামে যে ঘটনাটি ঘটলো, সেখানে আপনাদের একজন নেতাকে বহিষ্কারও করতে হলো, যিনি কিনা জাতীয় নির্বাহী কমিটির সদস্যও বটে, সব মিলিয়ে এই যে সরকারের প্রতি জনগণের মোহভঙ্গ, এর কোনো দায় কি বিএনপির উপর আসে? ধন্যবাদ। আমি মনে হয় সাইফুল ভাইয়ের কথার সাথে কিছুটা যোগ করে এই কথাটা এরকমভাবে বলতে পারি, মোহ দিয়ে প্রেম ভালোবাসা হতে পারে। আর মোহ জিনিসটা এরকম যে মোহর সাথে ভঙ্গ শব্দটা এসে যায় অটোমেটিক্যালি, তাই না? ফলে আমরা যে প্রচলিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জানতাম, যেটারই একটা ধরন হয়তো আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে দেখছি, সেখানে যেটা সুবিধা ছিল ওই সরকারগুলো মেয়াদ ছিল খুবই কম। তো ফলে মোহ থাকলেও সেটি ভঙ্গ হওয়ার মতো সময় ফুরিয়ে যাওয়ার আশা বা আসবার আগেই সরকারেরই মেয়াদকাল শেষ হয়েছে। এই ক্ষেত্রে যেটা হয়েছে কি, যে ঠিক মোহ দিয়ে কোনো সরকার চলে না, এটা দিয়ে সাময়িক আবেগ তৈরি করা যায়। যেমনটি সাইফুল ভাই বলছিলেন যে প্রত্যাশার পালকটাকে অনেক উঁচুতে তোলা হয়েছিল, কিন্তু সেটিকে বাস্তবায়ন করবার জন্য যে পেশাদারিত্ব থাকার দরকার ছিল, অভিজ্ঞতার বিষয় থাকে এখানে। রাজনৈতিক প্রজ্ঞা একটা জিনিস আলাদা, আর আপনি প্রাতিষ্ঠানিক বা একাডেমিক দক্ষতা বা যোগ্যতা নিয়ে আপনি তাদের স্বস্বক্ষেত্রে হয়তো একাডেমিতে আপনি প্রতিষ্ঠিত হতে পারেন, সেখানে আপনি পারঙ্গমতা দেখাতেই পারেন, কিন্তু বাস্তব জগতে এসে যখন মানুষ তার প্রাত্যহিক রুটি রুজির বিষয়গুলোর সাথে মুখোমুখি হয়, নিরাপত্তার সাথে সম্মুখীন হয়, শিক্ষাঙ্গনে তার সন্তানের পরিবেশ কেমন আছে, কেমনভাবে সে শিখছে, এই বিষয়গুলো যখন মানুষের কাছে প্রশ্নের আকারে আসে, আর সেখানে যখন প্রত্যাশার সাথে প্রাপ্তির অনেক বেশি অসঙ্গতি দেখে, তখন কষ্টের জায়গাটা তৈরি হয়। খুব স্বাভাবিকভাবে বলতে গেলে আমরা যদি মোটা দাগে দেখি যে কোনো বিশেষ কোনো উপদেষ্টার সাফল্য যদি আপনি মাপতে চান, তো সেটা হয়তো ব্যক্তি হিসেবে এটাকে বের করে আনা বেশ কঠিন। কারণ সাইফুল ভাই যেমন বলছিলেন যে 1 বছর সময়কাল তো অতিক্রান্ত হয়েছে, এটাকে আর আমরা পরিপূর্ণ হানিমুন পিরিয়ড তার বলতে পারবো না। ফলে এখন মানুষের একটু হিসেব নিকেশ চাইবার সময় এসেছে। তো ফলে আপনি যেটাকে বিএনপির দায় আছে কিনা বলছেন, বৃহত্তর দল হিসেবে বিএনপি কিন্তু সবসময় যে কাজটি করার চেষ্টা করেছে সেটি হচ্ছে যে বিএনপি এমন কোনো হঠকারিতা বা এমন কোনো অবস্থান নিতে চায়নি বা যেটাতে এই সরকারের স্টেবিলিটি বা তার স্থায়িত্বের উপরে কোনো আঘাত আসে। আমরা প্রথম দিন থেকে বলেছি যে এই সরকারটি, যেমনটি সাইফুল ভাই বলছিলেন, যে আমাদের সবারই আশা আকাঙ্ক্ষার সরকার, অর্থাৎ এত বড় জনসমর্থন নিয়ে বাংলাদেশের ইতিহাসে কোনো একটা সরকার যার কোনো বিরোধিতা নেই, যার কোনো প্রতিপক্ষ নেই, সেই সুযোগটা কাজে লাগাতে পারাটার ক্ষেত্রে বিএনপি হয়তো কোনো অনেক ক্ষেত্রে অনুভব করেছে যে যারা হয়তো প্রতিবাদী হতে পারতো, কিন্তু প্রতিবাদী হলে হতো কি, যে এই সরকার তো কোনো রাজনৈতিক সরকার নয়, ফলে এই সরকারের যে স্থায়িত্ব, তার স্টেবিলিটি, এটি প্রশ্নবিদ্ধ হয়, এমন কোনো কাজের সাথে বিএনপি যায়নি। আর যেটি আপনি বলছেন যে তৃণমূল পর্যায়ে যে অস্থিরতার কথা যেটি আসছিল, আসলে অনেক বড় দল হলে যেটা হয়, সেই দলের ভেতরে এরকম অস্থিরতার আশঙ্কা থাকতেই পারে। এটা বাংলাদেশের রাজনীতিতে কোনো নতুন কোনো বিষয় না, বরং অন্যান্য রাজনৈতিক দলের ভেতরে যে সেটা নেই তা না, বরং সেটা হয়তো প্রচারণার ক্ষেত্রে বিএনপি হয়তো একটু বলতে পারি যে আমরা অত সৌভাগ্যবান দল নয়, যার বিরুদ্ধে অপপ্রচারের শিকার বিএনপি বরাবরই হয়েছে, 17টি বছর ধরে হয়েছে। আর এই ধারাবাহিকতায় যারা এই সময়টাতে অনেক বেশি সহনশীলতা দেখাতে পারতেন, তারা সেটা না করে বিএনপিকে ক্ষেত্র বিশেষে প্রতিপক্ষ বানাবার চেষ্টা করেছে। বিএনপি কিন্তু কাউকেই প্রতিপক্ষ মনে করেনি, কারণ জানে যে বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে বিএনপির এখানে একটা অভিভাবকত্ব করবার দায় রয়েছে। সেখানে তাদের কাজ হলো দুটো, একটা যে জনগণের অধিকারটিকে যদি জনগণের কাছে ফেরত দিতে হয়, তাহলে সেক্ষেত্রে নির্বাচনের কোনো বিকল্প নেই। ফলে একটা সুষ্ঠু নির্বাচন যেন এগিয়ে আসতে পারে, সংগঠিত হতে পারে, জনগণ মনের প্রত্যাশাটা পূরণ হতে পারে, বিএনপির অগ্রাধিকারে এটি রয়েছে। আর যে অস্থিরতাগুলোর কথা বলছেন, সেখানে সাংগঠনিকভাবে বিএনপি একদিনও কিন্তু কোনো জায়গাতে বিলম্ব করেনি বা কাউকে ডিফেন্ড করার চেষ্টা করেনি যে না ওর কাজটা এরকম হয়েছে। অতীতে আমরা যেটা দেখেছি যে রাজনীতির ক্ষেত্রে কারো কোনো ভুল ছিল না, সবগুলোকেই সত্যি বলে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হতো, অনেক বড় অপরাধ থেকেও ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে। বিএনপির ক্ষেত্রে কিন্তু এই প্রবণতা নেই। সেটা নেই বলে এই স্বচ্ছতাটাকেই আপনি হয়তো মনে করছেন যে অস্থিরতা, অন্য দলগুলো হয়তো সেটা করছে না। তারা এরকম কেউ তাদের ভেতরে যদি এরকম অস্থিরতা বা কোনো রকম অনিয়ম দুর্নীতির সাথে যদি জড়িয়েও পড়ে থাকেন, তাহলে সেটাকে হয় তারা উপেক্ষা করছেন, আড়াল করবার চেষ্টা করছেন, অথবা কোনো না কোনোভাবে সেটাকে ধামাচাপা দিয়ে বোঝাবার চেষ্টা করছেন যে না, এটা তাদের দায়ের মধ্যে পড়ে না। বিএনপি স্বচ্ছতায় বিশ্বাস করে, বরাবরই সেটা করেছে। সেই ক্ষেত্রে হয়তো আপনি এটাকে দৃশ্যমানত দেখছেন, কিন্তু আমরা মনে করি এটি স্বচ্ছতা, জনগণ এটিকে পছন্দ করবে, কারণ জনগণ যেটা দেখতে চায় যে আপাত দৃষ্টিতে যেটিকে অপরাধ, হয়তো আমরা বলছি যে বিচার তো আর হয়নি, কোনো একটা অপরাধ উত্থাপিত হলে সেটি কিন্তু
নিশ্চিত হয়ে যায় না যে সে অপরাধের সাথে সে জড়িত কিনা। আমরা কিন্তু এখানে আত্মপক্ষ সমর্থনের আগেই পারসেপশনটা যেন কখনো দলের বিপরীতে না যায় সেটিকে সম্মান দেখাবার চেষ্টা করা হয়েছে। জি পাবেল ভাই, আপনাকে একটা প্রশ্ন করতে চাই। গতকালকে ডক্টর মোহাম্মদ ইউনূস 3টি দলের সাথে বসেছেন, যেটি সাইফুল হক ভাই একটু আগে বলছিলেন যে অনেকগুলো রাজনৈতিক দল এই গণ অভ্যুত্থানের সাথে যুক্ত ছিলেন, স্টেক হোল্ডার ছিলেন। তাদের মধ্য থেকে আবার যখন একটা অস্থিরতার অবস্থা তৈরি হয়েছে তখন প্রধান উপদেষ্টা 3টি রাজনৈতিক দলকে ডাকলেন, একটি বিএনপি, একটি জামায়াত এবং আরেকটি হচ্ছে একদম নবগঠিত একটি দল, জাতীয় নাগরিক পার্টি। তো এই অবস্থানটিকে আসলে সরকারের প্রতি মানুষের যে আস্থা, বিশ্বাস কিংবা সরকারের কার্যকরিতার ক্ষেত্রে কোনো প্রভাব রাখছে কিনা? এটা ওইভাবে বলতে পারেন না, কিন্তু এই প্রবণতা তো নতুন না। ইতিপূর্বে প্রধান উপদেষ্টা যতবারই এরকম তার কাছে যে সময় গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো মনে হয়েছে, যে জায়গাগুলোতে উনি রাজনৈতিক দলের সাথে উনি আলোচনা করবেন বা মত বিনিময় করবেন, সেই জায়গাতে কিন্তু উনি এই প্যাটার্নটিকেই কিন্তু বরাবরই ফলো করছেন। কিন্তু এই প্রথম শুধু 3টি দলকে ডাকা হলো। হ্যাঁ, সেটা তো প্রশ্ন উঠতেই পারে। অন্য দলগুলোকে নিয়ে কথা উনি বলতে পারতেন, হয়তো উনি এই কারণে এই কথাগুলো হয়তো বলেন, আমি জানি না, তার ভেতরটা মাইন্ড রিড আমি করতে পারবো না। কিন্তু উনি হয়তো ভাবছেন যে, যেমন সাইফুল ভাই বলছেন যে বিগত কয়েক মাস ধরে কিন্তু তারই আরেকজন বিকল্প রয়েছেন, যিনি ঐকমত্য কমিশন যেটাকে বলছি আমরা, তার কিন্তু একজন আরেকজন রয়েছেন সহসভাপতি হিসেবে আলী রিয়াজ সাহেব। হয়তো উনি ভাবছেন যে তারা তো তাদের সাথে মত বিনিময় করছেন, ফলে তাদের মনের কথাগুলো হয়তো উনি সেখান থেকে নিতে পারেন। হয় সময় স্বল্পতা থাকতে পারে, অথবা প্রত্যেকের সাথে আলাদা আলাদা করে কথা বললে হয়তো উনি বিভ্রান্ত হতে পারেন, এমন হয়তো মনে করছেন। অর্থাৎ উনি পরামর্শের ক্ষেত্রে যেটি যৌক্তিক মনে করেছেন, সে জায়গায় তো সিদ্ধান্তটি এভাবে কখনো আসেনি যে কাকে কাকে নেওয়া হবে, এটি কোনো একটা প্রস্তাবনার মধ্যে দিয়ে তো হয়নি। ওনার কাছে মনে হয়েছে যে এটি যৌক্তিক, সেটা উনি করেছেন। উত্তরটা দেওয়া মুশকিল যে উনি তা কেন করছেন। জনমনের প্রশ্ন না ওঠাই ভালো, কারণ আমরা এখন যত কম প্রশ্নের মধ্যে থাকতে পারি সেটাই ভালো। কারণ প্রশ্নের সংখ্যা এত বেশি বিস্তৃত হচ্ছে যে প্রতি মুহূর্তে যদি আমরা এক একটা করে প্রশ্নকে যদি সারিবদ্ধ করতে চাই, তাহলে দেখা যাবে যে প্রশ্ন মানে ওনারা জর্জরিত হবেন। সেদিকে না গিয়ে আমার যেটা মনে হয় যে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার, যাকে এটাই বলি না কেন আমরা, এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু মোটামুটি ধরে নিয়েছেন যে তারা কিন্তু তার সময়ের শেষ প্রান্তের দিকে তারা যেতে চান। যে কথাগুলো বারবার পৌনঃপুনিকভাবে প্রধান উপদেষ্টা বলবার চেষ্টা করছেন যে এই ফেব্রুয়ারি নির্বাচনকে উনি কখনোই বাধা দিতে পারবেন, সেখান থেকে সরে আসতে চান না। সবাই তাই বলছে, আগে যেটাই বলুন কেন, এখন এই কথাতে সবাই মোটামুটি একাট্টা। তো ফলে ওনারাও হয়তো সেই জায়গাতে কাউন্ট ডাউন করা শুরু করেছেন যে আমাদের সময়, এই সময়টাতে এই নির্বাচনটা যত ভালোভাবে হতে পারে সেজন্য তাদের যা কিছু করণীয় সেদিকে হয়তো তারা মনোনিবেশ করতে পারবে। আপনার কাছে আবার সাইফুল হক ভাই, যে প্রশ্নটি তাকে শেষ মুহূর্তে করেছিলাম যে 3টি দলকে নিয়ে বৈঠকে বসা, এতে কি আপনারা আঘাত পেয়েছেন কিংবা কোনো কিছু মনে করেছেন? না, আপনি প্রথম এখানে আঘাতের প্রশ্ন না, এটা হচ্ছে সরকারের প্রজ্ঞা, দূরদর্শিতার, সাধারণ কাণ্ডজ্ঞানের ঘাটতি। এগুলো অন্য কিছু না। এগুলো ওনারা আগেই একটা ওর মধ্যে ওগুলো তো বলতে পারে এক ধরনের সেগ্রিগেট, মানে তারপরে করে ফেলা। তো এগুলো যদি মানে কি বলবো, মানে যদি প্রজ্ঞার জায়গাটা কাজ করতো তাহলে এ ধরনের আচরণ হতো না। এর আগেও যখন বৈঠক হয়েছে তখন এগুলো নিয়ে আমাদের সাথে, তখন আমাদেরই গণতন্ত্র মঞ্চের শরিকরা, অন্যান্য দলের, তারাও তার সামনে তারা প্রশ্ন করেছেন, যেগুলো করে আপনি অপ্রয়োজনীয় বিতর্কে জন্ম দিচ্ছেন, অপ্রয়োজনীয় আপনি একটা তো নানা প্রশ্নবিদ্ধ আপনি করে তুলছেন। 3 নম্বর, তো কোন বিবেচনায় যাদেরকে ডাকছেন, বিবেচনা কি, স্ট্যান্ডার্ডটা কি, মানুষ কি জানে তার মানদণ্ডটা কি, তার স্ট্যান্ডার্ডটা কি, মানে তো সেগুলোর জন্য। তো তারপরে আপনি এগুলো নিয়ে আমি গণমাধ্যমে খুব বেশি বলতে চাই না। 3 নম্বর দল যাকে ধরেন ডাকা হলো, কোন বিবেচনাতে, এটা কোন বিবেচনায়? তো এগুলো কোনো পরিষ্কার কোনো উত্তর আছে? এগুলোটা আমরা যেমনটি চাই, মানে আছে না যে আমার ছাগল আমি যেভাবে খুশি আমি কাটবো, আর কি, আমি গলা দিয়ে কাটি আর আমি লেজ দিয়ে কাটি, আমি যেভাবে খুশি। আসলে এভাবে কোনো, ওই যে বললাম, প্রজ্ঞা দূরদর্শী থাকলে সবাইকে নিয়ে চলার যে সংস্কৃতিটা, এই সংস্কৃতিটা একেবারে প্রথম দিন থেকে সরকার রপ্ত করতে পারেনি। আর এটা নিয়ে আমি খুব বেশি বলতে চাই না। হয়তো তারা ডাকবেন, আগামীকাল কথা হতে পারে বা আগামী পরেও কথা হতে পারে। আমি যেখানে গুরুত্বপূর্ণ মনে করি, ওনারা যখনই কোনো সংকটে পড়েন, যখনই মনে হলো যে সরকার নিয়ে নানা প্রশ্ন উঠছে, সরকার টিকবে কি টিকবে না, নানা ধরনের প্রশ্ন, এর আগে মানে বিভিন্ন এই ধরনের সংকটের সময় ডাকে। এবার তিনি ডাকলেন যখন নুরুল হক নুরের উপর আঘাত আসলো, কিন্তু আমরা যখন বললাম যে আপনি রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের একটা জীবন্ত যোগাযোগ থাকা দরকার, একটা লিভিং একটা এনগেজমেন্ট থাকবে, নানা প্রশ্নে আপনি কথা বলবেন, আলোচনা করবেন, আপনি মতামতটা গ্রহণ করবেন, এবং রাজনৈতিক দলগুলোর সাথে
আপনি নিশ্চয়ই আপনি আলাদা আলাদা করেও কথা বলতে পারেন, কিন্তু সবাইকে তো আপনি সবাইকে আপনি আস্থার মধ্যে আপনি নেবেন। এই যে ধরুন, এই যে লন্ডনে যে তারেক রহমানের সাথে যৌথ যে ইশতেহারটা, এটা তো সত্য। একটা সরকার কি একটা দলের সাথে বসে এরকম ইশতেহার তারা কি দিতে পারেন? যদি, এবং এটা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন হয়েছে, এবং তিনি কথা বলেছেন ভালো কথা, এটা একটা স্টেলমেট, এটা বরঞ্চ দূর করেছে। এই বৈঠকটা আমাদের যে অচল অবস্থাটা ছিল সেটা কাটতে সাহায্য করেছে। উনি উনি প্রজ্ঞা দেখালে কি করতে পারতেন? উনি বলতেন, আমি ঢাকাতে যাই, আমি দলগুলোর সঙ্গে আলোচনা করি, আমি কথা বলি, আপনার সঙ্গে আমার ভালো আলোচনা হয়েছে, আমি ঢাকাতে ফিরে যে দলগুলোর সঙ্গে বসবো, আলোচনা। এই যে একটা সাধারণ যে একটা বোধের পরিচয় দেওয়া, আমি শুধু তাকে দায়ী করব না, ওনার সাথে যারা উপদেষ্টা মণ্ডলীরা থাকেন বা সহকারীরা যারা থাকেন, এই যে অ আ ক খ যেগুলো সরাসরিয়া যে বুদ্ধিগুলো, এবং এটা নিয়ে তো একটা দল ঐক্যমত কমিশনের মিটিং বর্জন করলো, এবং তারপরে প্রধান উপদেষ্টাকে আবার ফোন করে তার মান ভাঙাতে হলো। তো ইত্যাকার যে নানা ঘটনাবলী, তো এখন ধরেন বাকি দলগুলো যদি এখন বলে যে ঠিক আছে আমাদেরকে আপনি ফোন করে মান ভাঙান, তো রাষ্ট্র তো এভাবে চলে না। আপনাকে মিনিমাম একটা স্ট্যান্ডার্ড আপনি মেনটেন করবেন, আপনি এগুলোর জায়গায় যাওয়া। বাট যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে ওই যে বললেন ভাই, একটা কথা বললেন যে ওনারা এত জিনিস হাজির করে ফেলেছেন, মানে ঝাঁপিটা এতগুলো ঝাঁপি খুলেছেন যে ঝাঁপি খোলার চাবিগুলো এখন ওনাদের হাতে আর নাই। চাবিগুলো কোথায় রেখেছেন অনেকগুলো খুঁজে পাচ্ছেন না, এবং যেটাকে এখন বন্ধ করতে হবে। এই জন্য আমি গত কমাস ধরে বলেছি, এজেন্ডাটা ছোট করে আনেন, ঝাঁপিগুলো একটু গুটিয়ে আনেন, এবং সেখানে এখন এই যে জাতীয় আমরা যে সমঝোতা সনদ, এটার মধ্য দিয়ে নির্বাচনটাই হচ্ছে এখন সবচেয়ে বড় জায়গা। বললেন যে এখন সরকার বোধহয় কাউন্টডাউনের দিকে আছে, সেই জায়গাটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। এবং সেখানে আজকে আমি একটা কথা বলতেই চাই, এবং গত 48 ঘন্টায় বাংলাদেশের মানুষ তো গুজবের উপরে ভাসছিল। নিশ্চয়ই আপনারা আপনাদের সময় টেলিভিশনও নিশ্চয়ই আপনারা তার উত্তাপটা আপনারা নিশ্চয়ই টের পেয়েছেন। এবং আজকে দেখলাম গণমাধ্যমগুলো লিখছে সেনাবাহিনীর প্রধান আমাদের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করলেন, এবং তিনি তাকে বললেন যে সমস্ত গুজবগুলো ভাসছে সেগুলো কানে নেবার দরকার নাই। তার মানে পরিস্থিতি কোথায় গেলে, এবং সেই সংবাদটা আবার গণমাধ্যম ফলাও করে, প্রায় সকল গণমাধ্যম আবার ফলাও করে যাচ্ছে। তার মানে কি ব্যাপারটা কি এরকম কি অস্থির অবস্থা? এরকম কি আমাদের অবস্থা কি ওই যে রুগীর অনেক সময় থাকেন না যে একেবারে রুগীর যখন নানা ধরনের শঙ্কা থাকে, একেবারে এখন তখন অবস্থা থাকে না? সেনাবাহিনী প্রধানকে আশ্বস্ত করতে হলো যে গুজবে আপনারা কিন্তু এটাকে আমলে নেওয়ার দরকার নেই। তো আমরা তো এরকম একটা সংস্কৃতির জায়গা আমাদের, এবং সেখানে সেনাবাহিনীর সাথে আমাদের সরকারের এরকম একটা অনাকাঙ্ক্ষিত দূরত্বের জায়গাটা আসবে কেন? এরকম একটা ভুল বোঝাবুঝি জায়গাটা আসবে কেন? কারণ যে সেনাবাহিনী অভ্যুত্থানে একটা অসাধারণ ভূমিকা পালন করেছেন, এবং তাদের শেষ মুহূর্তে তাদের ভূমিকার জন্য যে ভূমিকা বাংলাদেশের মানুষ, ছাত্র তরুণ, অভ্যুত্থানকারী মানুষ, যেটাকে আমরা হেল করেছি, এবং গত একটা বছর ধরেও তারা কিন্তু বুক পিট দিয়ে চেষ্টা করছেন আমাদের এই অর্জনটাকে তারা কিন্তু ধরে রাখার জন্য। তার মানে সরকার এই যে ইম্পর্টেন্ট আমাদের ডিপ স্টেটগুলো, বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছেন, কেবলমাত্র সেনাবাহিনী বলবো কেন, তাহলে নানা জায়গাতে তাদের মধ্যে যে বোঝাপড়া, আস্থার জায়গাটা তৈরি করা, এই জায়গাটা কোথাও ঘাটতি হচ্ছে। গত পরশু মূলত নুরুল হক নূর, গণ অধিকার পরিষদের নেতা, তার উপর যখন নাকি আমরা ভিডিওতেও দেখতে পাই যে সেনা সদস্যদের লাঠিচার্জ কিংবা তাদের আঘাত এবং তারপর নূরের হাসপাতালে ভর্তি হওয়া, এই প্রেক্ষিতে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাবাহিনীর প্রতি একটা বিরূপ মনোভাব অনেকেই দেখিয়েছেন। তার প্রেক্ষিতে কিন্তু আমি দেখলাম 3 দলের সাথে বৈঠক হলো। এই যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য দাবি জানিয়ে নুরুল হক নূর মার খেলেন, এবং সেখানে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর একটা সংশ্লিষ্টতা দেখা গেল। রাশেদ, তাদের দ্বিতীয় নেতা, তিনি বললেন যে সেনাবাহিনীর কিছু সদস্য সেখানে যুক্ত আছে, পুরো সেনাবাহিনী নয়। এই যে ব্যাখ্যাগুলো দিতে হচ্ছে, কিংবা জাতীয় পার্টি নিয়ে যে সরকারের অবস্থান, সেখানে আপনার অবস্থানটা কি, আপনার দলের অবস্থান কি? না, আমরা প্রথমত মনে করি, আমি এটা প্রথম দিনে বলেছি, আমরা মনে করি এই 21শ শতাব্দীতে কোনো সংগঠিত কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করাটা কোনো সমাধান না। জামাত ইসলামীকে যখন আওয়ামী লীগ শেষ দিকে যখন নিষিদ্ধ করেছে, আমি সেটাও বলেছি এটা কোনো সমাধান না, সেটাকেও আমি সমালোচনা করেছি। আমি এটা আপনি যে কোনো অর্গানাইজড দলকে ওয়ার্ল্ড হিস্ট্রিতে ব্যতিক্রমী কয়েকটা ঘটনা ছাড়া এই ধরনের নিষিদ্ধ করে কোনো সংগঠিত রাজনৈতিক দলকে সমাজ থেকে বা তার সামাজিক মনস্তত্ত্ব থেকে কাউকে বের করে দেওয়া যায় না। আপনাকে রাজনীতিভাবে মোকাবেলা করতে হয়।
আদর্শিক দিক থেকে, রাজনৈতিক দিক থেকে, সাংগঠনিকভাবে, সাংস্কৃতিক দিক থেকে বহুমাত্রিকভাবে আপনাকে আপনার মোকাবেলা করতে হবে। সেই জায়গাতে মনে করি এই ধরনের নিষিদ্ধ করা যে সংস্কৃতি, এরপরে গণেশ উল্টে গেলে তো এরপরে দেখা যাবে যে অন্য পক্ষ আবার নিষিদ্ধ করা। সুতরাং এভাবে এই যুগে এভাবে কোন সমাজ চলতে, আপনি এটা ইনক্লুসিভ সমাজের কথা বলছেন। যদি বলতেন যে প্রশ্নটি করছিলাম জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার যে দাবিটি, এবং জাতীয় পার্টি গণ অভ্যুত্থানের সময় তাদের যে ভূমিকা ছিল দল হিসেবে, দলের প্রধান হিসেবে তাদের কোনো স্টেটমেন্ট কিংবা সেরকম কিছু যারা গণ অভ্যুত্থানে সংশ্লিষ্ট তারা দেখেননি। এমনকি তখনকার যিনি চেয়ারপারসন ছিলেন রওশন এরশাদ, তিনি নিজে সেতু ভবন পোড়ানোর পর সেখানে যে সাক্ষাৎকার দিয়েছিলেন সেখানেও তিনি এটিকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করেছিলেন। এগুলোকে কেন্দ্র করেই কিন্তু মূলত এনসিপি সহ অন্যান্য যে দলগুলো আছে গণ অধিকার পরিষদ, তারা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে বলছে। কিন্তু আমরা এখন পর্যন্ত জাতীয় পার্টির কোনো গুরুত্বপূর্ণ নেতাকে আটক করা, তাদের বিরুদ্ধে মামলা হয় এমন কিছু দেখিনি। শুধুমাত্র নিষিদ্ধের দাবিতেই সবাই আছে। দল হিসেবে বিএনপি নিষিদ্ধের পক্ষে না, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি তারাও নিষিদ্ধের পক্ষে না। একই বিষয় বললো, তাহলে জাতীয় পার্টির ভবিষ্যৎ কি হবে, যেখানে কিনা জাতীয় পার্টিকে নিয়ে অনেকেই বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের গুজব কিংবা ষড়যন্ত্রের কথাও ছড়াচ্ছেন। আমাদের খুব দুর্ভাগ্য যে এমন একটা রাজনৈতিক দল সম্পর্কে আমাদের আলোচনা করতে হয় যেটা আদর্শিকভাবে কখনোই বাংলাদেশের মানুষের প্রত্যাশার সাথে কখনোই ছিল না, এবং যে স্বৈরতন্ত্র এবং ফ্যাসিবাদকে দীর্ঘস্থায়ী করবার ক্ষেত্রে যারা সবচেয়ে বেশি রাজনৈতিক দল হিসেবে সহায়তা করেছে সেটা হচ্ছে এই জাতীয় পার্টি। তার ফলে জনগণের কাছে জাতীয় পার্টির গ্রহণযোগ্যতা কতটুকু আছে আর নেই সেটা হয়তো জনগণ সে উত্তরটা এর ইতিপূর্বে যে কখনো দেয়নি তা না, ভবিষ্যতেও নিশ্চয়ই যদি কখনো সুযোগ আসে সেটা দেবে। আর তাদের ভবিষ্যৎ সম্পর্কে মন্তব্য করার আগে আমার যেটা মনে হয় কি যে আমরা কোনো একটা দল যখন তার আদর্শ বিচ্যুত হয় তখন তার সবচেয়ে বড় পরিণতি হয় কি, সেটা পতিত অবস্থায় এমন একটা জায়গায় যায় জনগণ তাকে কিন্তু সরাসরি প্রত্যাখ্যান করে ফেলে। আর আমি তাদেরকেও একটা কথা বলি যে যখন আপনি এত বড় একটা অপরাধের সাথে জড়িত, যে স্বৈরতন্ত্রকে প্রতিষ্ঠিত থাকবার ক্ষেত্রে যে দলটি এত বেশি বলতে পারি যে গৃহপালিত দলই বলি, তার গৃহপালিত বিরোধী দলের তকমায় তাদের কপালে জুটে থাকুক, সব কিছু হয়েছে, সেখানে তাদের যেহেতু বাংলাদেশে তারা এখনো আছে, তো তাদের বোধহয় নিজেদের ভেতরে সমালোচনা করে তাদের সংযত হওয়াটা উচিত ছিল। এবং হয় কি যে এখনো পর্যন্ত আমরা কিন্তু পতিত স্বৈরাচারকে কিন্তু কাউকেই কিন্তু কোনো একটা সময় অনুতাপ প্রকাশ করতে দেখিনি। সেই অনুতাপের জায়গায় জাতীয় পার্টি যে সত্যি সত্যি কোনো দায় বহন করেছে এটাও কিন্তু তাদের কথায় প্রকাশ পায় না। তো ফলে এটা একটা ঔদ্ধত্য, এই ঔদ্ধত্যকে জনগণ পছন্দ করেন না। তবে এই রাজনীতির ক্ষেত্রে যেহেতু অন্য একটা দল যে রাজনৈতিকভাবে আমাদের দেশে এখনও পর্যন্ত নিবন্ধিত রাজনৈতিক দল, বিএনপি কখনোই গায়ের জোরে কোনো কিছুকে নস্যাৎ করে দেওয়া বা কাউকে বাতিল করে দেওয়া বর্জন করার পক্ষে কখনোই নয়। আমরা মনে করি যে এক্ষেত্রে দুটি প্রক্রিয়া হতে পারে। যদি কোনো আইন মনে করে যে এরকম রাজনৈতিক দল করার কোনো সুযোগ নেই, সেটি রাষ্ট্রের প্রতিষ্ঠিত আইন, এবং সেখানে তাদেরকেও সেই যুক্তিসঙ্গতভাবে তাদেরকে সেলফ ডিফেন্স করার সুযোগ দেওয়া দরকার, যে তারা বলতে পারে যেন যে তারা কেন তাদেরকে আইনগতভাবে মোকাবেলা করা হবে না। অথবা একটা হচ্ছে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করা, সেটা নির্বাচনের মাধ্যমে তারা সাধারণত করেন। তবে আমার এই ব্যাপারে খুব বেশি আলোচনা বোধহয় আমি করতে চাই না। যেহেতু নির্বাচনের প্রসঙ্গ আসলে আমি একটু নির্বাচনের দিকে যাই। গতকালকে যে বৈঠকটি হয়েছে সেখানে জামায়াত ইসলামী কথা বলে আসার পর আজকে জামায়াত ইসলামীর যিনি নাকি শীর্ষ একজন নেতা তিনি বলেছেন নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠানে একমত হলেও দেশ একটি নীল নকশা নির্বাচনের দিকে যাচ্ছে কিনা সেই প্রশ্ন উঠেছে তাদের কাছে, এবং তারা বলছে যে উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন করে না করা হলে আসলে নির্বাচনের ভবিষ্যৎ নিয়েও তাদের এক ধরনের প্রশ্ন আছে। অন্যদিকে এনসিপি বলছে একটাই তাদের দাবি যে আগামী নির্বাচন যেন গণপরিষদ নির্বাচন হয়। তো এই দুটো দাবি যদি পূরণ না করেন সরকার, তাহলে কি নির্বাচন অনুষ্ঠানে কোনো অনিশ্চয়তা আছে? আমার মনে হয় যে আমরা এই যে নীল নকশা শব্দগুলোকে এত বেশি ব্যবহার করি তাতে যেটা মনে হয় যে আমরা হয়তো নীল নকশা কথার মানের পথে বুঝি না। প্রশ্নটা হচ্ছে যে এই সরকার তো রাজনৈতিক সরকার নয়, তো ফলে রাজনৈতিক সরকার যদি না হয় তাহলে তাদের উচ্চাভিলাষ যদি না থাকে তাদের নীল নকশা বাস্তবায়ন করবার প্রয়োজনীয়তা কোথায় আছে? খুব সোজাভাবে বলতে গেলে যারা অভিযোগটা তুলছেন তারাই তো প্রকারান্তরে এই সরকারের নিয়োগকর্তা। তো ফলে নিজের নিয়োজিত একটা সরকারের প্রতি এরকম অভিযোগ তোলাটা প্রকারান্তরে কিন্তু নিজের অযোগ্যতাকে সামনে আনা, ফলে এটা খুব রাজনৈতিক প্রজ্ঞার কোনো পরিচয় ওখানে ছিল বলে আমার মনে হয় না। আর দ্বিতীয় যে কথাটি সেটা হচ্ছে যে পিআর পদ্ধতি এই বাংলাদেশের মানুষের বোঝে। আমাদের বাংলাদেশের কোনো নির্বাচনের সাথে এই শব্দটির সাথে কি ইতিপূর্বে কোনো পরিচয় মানুষের ছিল, অথবা এর ভালো মন্দ নিয়ে কি সত্যিকার অর্থে কোনো ডিবেট করার সুযোগ হয়েছে? গোলাম পরোয়ার সাহেব ওইটাই বলেছেন যে বিএনপি, তিনি ইঙ্গিত করেছেন, সরাসরি নাম উল্লেখ করেননি, যে একটি বড় দল তারা পিআর পদ্ধতি মানুষ বুঝেন এটি ছড়ানোর চেষ্টা করছে। না না, উনি নিজে বোঝেন।
আমি যদি তার সাথে ওয়ান টু ওয়ান কথা বলার সুযোগ পেতাম, তাহলে আমি হয়তো তাকে কতগুলো যৌক্তিক প্রশ্ন করতাম। ওনারা তো ভোটাধিকারকে নিশ্চিত করতে বলেন, আপনি যদি আমাকে 2 মিনিট সময় দেন, আমি হয়তো খুব বেশি লম্বা সময় ধরে এই কথার ব্যাখ্যাটা দিতে পারবো না। আপনার সামনে কোনো জনপ্রতিনিধি নেই, এরকম একটা পিয়ার পদ্ধতিতে আপনি যাবেন। স্বতন্ত্র নির্বাচন কেউ করতে পারবে না, সেটাতে আপনি পিয়ার পদ্ধতিতে যাবেন। একটা রাজনৈতিক দলকে আপনাকে সমর্থন করতে হবে। আপনি কিন্তু একটা প্রতীকের প্রতি সমর্থন ব্যক্ত করবেন, কোনো ব্যক্তিকে চিনবেন না। আপনার সমর্থনের মাত্রা যদি সাতক্ষীরাতে প্রবল থাকে, আর আপনি যদি তালিকাতে প্রথম নামটি যদি সিলেটের লোককে দেন, তাহলে সাতক্ষীরার লোকের ভোট দিয়ে সিলেটের লোক জনপ্রতিনিধি হিসেবে পিয়ারের 1 নম্বর ব্যক্তি হিসেবে আসবে। আরেকটা কথা যেটা জানি আমরা, সেটা হচ্ছে যে ডিলিমিটেশন করার ফলে বাংলাদেশের গ্রামীণ এলাকা থেকে সবগুলো আসন কিন্তু মহানগরীতে কেন্দ্রীভূত হয়েছে। আর যেহেতু পিয়ার পদ্ধতির সাথে ভোটের সংখ্যার একটা সম্পর্ক রয়েছে, আপনি কত বেশি ভোট পেতে চান, তাহলে কী হবে, রাজনৈতিক প্রচারণাটা পুরোপুরি শহর কেন্দ্রিক হবে। এই যে গ্রামগুলো পড়ে আছে, এখানে কিন্তু কেউ রাজনৈতিক প্রচারণা করতে যাবে না। আরেকটা যেটা হবে কি, যখন আপনি জানেন যে বেশি ভোট পেলে পিয়ারের আপনার সুবিধাটা বেশি হবে, আপনি সেই জায়গাতে আপনি কেন্দ্র দখল করবেন, জোর করে ভোট দেওয়ার চেষ্টা করবেন, এবং সেই জায়গাতে আপনি যত রকম প্রভাব আছে সবগুলোকে এখানে বিস্তার করার চেষ্টা করবেন। বাংলাদেশের গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রে আমরা সবসময় দেখেছি একজন সংসদ সদস্য সংসদে দাঁড়িয়ে প্রথমে তার এলাকার মানুষের পক্ষ থেকে একটা শুভেচ্ছা সবাইকে জানান, এবং তখন বলেন তার ওখানে স্কুল, কলেজ, মাদ্রাসা, রাস্তাঘাট এগুলো লাগবে। আমাদের উন্নয়নের ক্ষেত্রে জনপ্রতিনিধিত্বের দরকার আছে। আপনি 300 জন সদস্য কিংবা 100 জন উচ্চকক্ষের সদস্যকে বায়বীয় করে রাখবেন, তাদের কোনো রকম নির্বাচনী এলাকায় থাকবে না, কে কাকে প্রতিনিধিত্ব করে আপনি জানবেন না। আমাদের দেশে একজন সংসদ সদস্য বা জনপ্রতিনিধির কাছে মানুষ অনেক কাজ নিয়ে যায়। ছেলে মেয়ের বিয়ের যদি কোনো একটা বিচ্ছেদ লাগে, সেখানেও কিন্তু তিনি একটা ভূমিকা রাখেন। তিনি চাকরিতে সুপারিশ করেন, হাসপাতালে রোগী ভর্তি হওয়ার কাজটি করেন। এই কাজটি কে করবে? একটা কথা বলে, আপনারা গণতন্ত্রের কথা বলি, আমরা ভারতের কথা যদি বলি, যুক্তরাজ্যের কথা বলি, যুক্তরাষ্ট্রের কথা যদি বলি, সেখানে কি পিয়ার পদ্ধতি দিয়ে কি তারা তাদের দেশ পরিচালনা করে? পিয়ার পদ্ধতিতে আমরা দেখেছি নেপালে তার পরিণতি। পিয়ার পদ্ধতিতে নেতানিয়াহু আজকে গাজায় সন্ত্রাস চালাচ্ছে, এই কথাগুলোর বিপক্ষে যারা অবস্থান নেন তারা আবার পিয়ারের পক্ষে বলেন। আমি মনে করি যে তাদের সম্ভবত পিয়ার নিয়ে ভ্রান্তিটা শুধু এই কারণে তারা করতে চান, তারা দেশটাকে একটা অস্থিতিশীল জায়গাতে নিতে চান, নির্বাচনকে বিঘ্ন করতে চান। তবে শুধু এইটুকু জেনে রাখেন, ফেব্রুয়ারি নির্বাচন না হলে আমরা যে অতল গহ্বরে পড়ে যাবে গণতন্ত্র, সেখান থেকে উত্তরণের জন্য কিন্তু কোনো সুযোগ পাওয়া যাবে না। ফলে আপনি রাজনীতিতে এই আগামী নির্বাচনটাকে সুষ্ঠু করে নন্দিত হবেন, নাকি সেটা বিঘ্নিত করে নিন্দিত হবেন, জনগণকে সেই জায়গাতে আপনি নিজেকে বিচারের জন্য রাখতে ভাই। আপনাকে আমি আবার একদম শুরুর জায়গায় যেতে চাই সাইফুল ভাই। আমি 2-3টা ব্যাপারে একটু রেসপন্ড করতে চাই। কয়েকটা ব্যাপারে একটা রেসপন্ড করতে চাই যে প্রথমত আমি একটা দলের কথা, কোনো দলকে যদি সত্যি সত্যি মনে হয় যে আপনি বিচারের আওতায় আনবেন, তো এটা তো নিশ্চয়ই আপনি নির্বাহী আদেশ দিয়ে কোনো এসআরও জারি করে কোনো দলকে আপনি নিশ্চয়ই তাকে নিষিদ্ধ করতে পারেন না। যদি মনে করেন কোনো একটা বিচারিক আদালতে তার নামে মামলা করেন, দলগতভাবেও যদি কোনো অপরাধটা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়, সেখানে মামলা করেন, তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেন। কিন্তু এই ধারা যদি চলে যে আপনি কলমের এক খোঁচাই আমি কয়েকশো লোক দাঁড়িয়ে গেল, তারপরে অমুক অমুক দলকে আমি কার্যক্রম নিষিদ্ধ করলাম, এটাও আরেক ধরনের ফ্যাসিবাদী তৎপরতা গণতন্ত্রের নাম করে, এবং এটা আরেক ধরনের মব। এ ধরনের মব কোনো সভ্য গণতান্ত্রিক, যেটা আপনি ইনক্লুসিভ সমাজ বানাতে চান, যাদের অপরাধ তাদেরকে আপনি বিচার করেন, আইনের আওতায় আনেন, গ্রেপ্তার করেন, সর্বোচ্চ শাস্তিও যদি নিশ্চিত করা যায় আইনানুগভাবে, সেটা আপনি করবেন। কিন্তু যদি এটা চলে, বিখ্যাত রণজিৎ গুহ একজন বিখ্যাত অ্যানথ্রোপোলজিস্ট, এবং জানেন তার একটা বিখ্যাত কথা আছে যে যুদ্ধ একদিন না একদিন শেষ হয়, কিন্তু মানুষের এইটা যদি প্রতিশোধের যে রাজনীতি, এইটা যদি চলতে থাকে, তাহলে শতাব্দীর পরও কিন্তু এই যে ভ্রাতৃঘাতী যে লড়াই এবং যেটা আত্মঘাতী লড়াই, এই লড়াইটা এটা কিন্তু শেষ হয় না, এবং মানব জাতি অনেক ক্ষেত্রে এগোতে পারেনি এই প্রতিশোধের রাজনীতির জন্য। ফলে এই জন্য একটা রিকনসিলিয়েশন সমাজটা চায়। এটাগুলো আর দ্বিতীয় কথা যেটা বলতে, আপনি পিয়ারের কথা যেটা বলছিলেন, এটা আমি যারা সময় টেলিভিশন দেখছেন তাদেরকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। গত 1.5-2 মাস ধরে আমরা যে ঐক্যমত কমিশনে আলোচনা করছি, নিম্ন কক্ষে পিয়ার নিয়ে গুরুত্বপূর্ণ কোনো আলোচনাই নাই। জাতীয় ঐক্যমত কমিশন এটাকে কোনো এজেন্ডার মধ্যেই তারা আনেন নাই। কথাটা খুব ভালো করে খেয়াল করেন, নিম্ন কক্ষে পিয়ার নিয়ে কোনো আলোচনার কোনো ভেতরে এটা কোনো এজেন্ডার মধ্যেই নাই। যারা আজকে আমরাও তো পিয়ারের কথা বলেছি সংখ্যানুপাতিক পদ্ধতিতে, আমরা বলছি যে একটু সময় নিয়ে কেন করা দরকার। বাংলাদেশের মানুষ এখনো পর্যন্ত মনস্তাত্ত্বিকভাবে, সামাজিকভাবে, রাজনৈতিক চেতনার দিক থেকে এখনো পর্যন্ত
ভোটের সংখ্যানুপাতিক হারে বা পিআরের তার প্রতিনিধি এখন নির্বাচনের জন্য প্রস্তুত না। আমরা কেবল উচ্চ কক্ষের ব্যাপারে আমরা কয়েকটা দল আমরা একমত হয়েছি। বিএনপি সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে, সেটাও একটা সিদ্ধান্ত হয়েছে নোট অফ ডিসেন্ট সহ, যে আমরা ভবিষ্যতে এটা উচ্চ কক্ষে 100 যেটা আমরা ঠিক করেছি সেখানে পিআরে সেটা হতে পারে। এবার সমঝোতা সনদে যদি স্বাক্ষর করলে এটা হবে। এবং যারা যারা আমরা পিআরের পক্ষে বলেছি উচ্চ কক্ষে, তারা যদি ওরকম সংখ্যাগরিষ্ঠ হন তাহলে উচ্চ কক্ষে পিআরের মধ্য দিয়ে আমার 100 জন তারা কিন্তু আসতে পারেন। কিন্তু আর বিএনপিও তার অবস্থান যদি পরিবর্তন করেন ভবিষ্যতে তাহলে সেটা আলাদা বিবেচনার। কিন্তু বিষয়টাকে যেভাবে একটা শর্ত হিসাবে এখন যুক্ত করা হচ্ছে তাহলে বোঝা গেল ইস্যুটা এটা না, ওই ইস্যুটা অন্য কিছু। বলছি থলের মধ্যে অন্য কিছু আছে, থলের মধ্যে অন্য কোনো বিড়াল নিয়ে তারা হাঁটছেন। তো মেহরবানি করে এইসব বিড়ালগুলোকে তারা যদি ছেড়ে দেন বা মানুষকে দেখান তাহলে মানুষ কিন্তু বুঝতে পারবে এটা কোনো দর কষাকষির কৌশল নাকি স্রেফ রাজনৈতিক স্ট্যান্ডবাজি, অথবা রাজনীতিকরা মাঠে যেটা বলেন আসলে অন্তরের কথাটা এটা না। এগুলো পরিষ্কার করা দরকার। আর লাস্টে এনসিপির কথা যেটা বলছিলেন সেটা হলো যে গণপরিষদের নির্বাচনের প্রশ্নটা কখন আসে। দেশে যখন সংবিধান থাকে না, আমি নতুন সংবিধান করব, নতুন সংবিধান তৈরি করব, কিন্তু আমরা কিন্তু সংবিধান বলবৎ আছে। এই সরকার গত 1 বছর কিন্তু চলছে বিদ্যমান সংবিধানের ভিত্তিতে, রাষ্ট্রপতি আছেন বিদ্যমান সংবিধানের ভিত্তিতে। এমনকি ঐক্যমত কমিশনে আমরা যে আলোচনা করছি এটাও কিন্তু সংবিধানের ভিত্তিতে। কিভাবে এই সংবিধানকে আমরা গণতান্ত্রিক করব, জবাবদিহি করব। সুতরাং এটা যারা বলছেন তারা কিন্তু এই বাস্তবতার বাইরে যে কিন্তু কথাটা বলছেন, সম্ভবত অন্য কোনো এজেন্ডা আছে। তো সেগুলো যদি আলাপ আলোচনা করলে সেগুলো খোলামেলা আলোচনা। সর্বশেষ আমি আবার শুরুর জায়গা থেকে একটু বলতে চাই, দেবপ্রিয় ভট্টাচার্য আরেকটা কথা বলেছেন, এই সরকারকে তিনি অন্তর্বর্তীকালীন সরকার না বলে মাঝে মাঝে অন্তরীণ সরকার বলেন, যে সরকারকে কেউ দখল করে নিয়েছে। আপনারও কি তাই মনে হয়? সরকার অন্তরীণ অবস্থায় আমার মনে হয় যে রাজনৈতিক দল হিসেবে আমাদের ঠিক এতটা বেশি এত হার্শ শব্দ, এতটা কঠিন শব্দ আমরা ব্যবহার করতে চাইবো না। আর বিশেষ করে আমি নিজেও বলছি যে সামনে তো আমরা নির্বাচনের একটা প্রত্যয় সরকারের পক্ষ থেকে দেখেছি, আমরা সেখানে আস্থাটা রাখতে চাই। সাইফুল ভাই যেমন করে বলছিলেন, যারা অন্য এজেন্ডাকে বাস্তবায়ন করতে চান তারা কিন্তু সত্যিকার অর্থে বাংলাদেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত হতে দিতে চান না, এই কথাই কিন্তু জনমনে প্রতিষ্ঠিত হবে। ফলে সবশেষের কথাটি থাকবে কি, মানুষ যখন বলবে যে আমরা পিআর বুঝি না, আমরা ওই সমস্ত গণপরিষদ নির্বাচন বুঝি না, আমরা বুঝি নির্বাচন। অনেক ধন্যবাদ নির্বাচনটাই আগামী দিনে জনগণ দেখতে চাইবে। আপনাকেও আপনাদের আলোচনার মধ্য দিয়ে যে বিষয়টি পরিষ্কার হলো যে আলটিমেটলি যদি নির্বাচনী ব্যবস্থার মধ্য দিয়ে গণতান্ত্রিক অভিযাত্রা আমরা উত্তরণ ঘটাতে না পারি তাহলে আসলে রাজনৈতিক দলগুলো মনে করছে দেশ একটি অতল গহ্বরের দিকে পতিত হবে, যেটি সরকারও বারবার বলছে। তাই আমরাও মনে করি যে সরকার এবং রাজনৈতিক দল ঐক্যমত্য হয়ে বাংলাদেশকে সেই সুন্দর জায়গাটি নিয়ে যাবে যেখানে গণ অভ্যুত্থানের স্বপ্ন দেখেছিল শহীদরা এবং আহতরা। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছে আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে একই সময়। শুভরাত্রি।